গোটা শহর জুড়ে আজ সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টির রেশ অব্যাহত। মাথায় ছাতা ছাড়া হাঁটা যাচ্ছে না নিশ্চিন্তে। যদিও মাঝে মধ্যে সকালের দিকে তাও এক দুবার সূর্য উঁকি দিয়েছিল বটে, তবে তাকে বিশ্বাস করে যারা ওই ছলনায় পা দিয়েছে তারা ফাঁদে পড়েছে শতভাগ। এখন অন্ধকার নেমেছে, ঝিরঝির করে মাঝে মধ্যেই পড়ছে টুপুর টাপুর ছন্দে। একটা পুরনো ফটো স্টুডিওর সামনে হালকা আলো জ্বলছে। আলোটা এতটাই মিহি যে দূর থেকে ভালো করে ঠাহর করা যায় না। স্টুডিওর উপরে একটা ভাঙা কালচে হয়ে আসা বোর্ডে লেখা আছে আশা স্টুডিও। দুর্ভাগ্যক্রমে এই স্টুডিওর আর খুব একটা আশা বেঁচে নেই বলেই মনে হয়। জায়গাটা গঙ্গার পাড় থেকে মিনিট 5 দূরত্বে। একটা ফেরি এসে থামলো ঘাটে। চারিদিক নিঝুম, লোকজন রাস্তায় কর গুনে বলার মতো। সকলেই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে রাস্তায় চলাফেরা করছে। সকলের চোখের আড়ালে একটা আপাদমস্তক কালো জামা কাপড়ে ঢেকে থাকা লোক নেমে এলো ফেরি থেকে। ফেরিটা পুনরায় ভেসে গেল দিগন্ত লক্ষ্য করে। লোকটার মাথায় একটা কালো হ্যাট, পায়ে একটা গামবুট, পরনে একটা কালো রেইনকোট, আর ঠোঁটে সম্ভবত একটা সিগার। তার প্যাঁচালো ধোয়া বৃষ্টিকে কাটিয়ে উঠে যাচ্ছে আকাশের দিকে। লোকটা দুটো ফুলের দোকানের সামনে দিয়ে এগিয়ে গেল ওই ভাঙাচোরা অবহেলায় এক কোণে পড়ে থাকা ফটো স্টুডিওর দিকে। হঠাৎ সাবধানতা বজায় রাখতে সে পিছন ঘুরে তাকালো। গাছগাছালির ফাঁক ফোকর, উল্টো দিকের বাড়ির দোতলার জানালা আর দোকানের তীক্ষ্ণ নজরকে মেপে নিল সে। না, কেউ তাকে অনুসরণ করছে না। আবার সে হাঁটা লাগালো সেই স্টুডিওর দিকে। টুকটাক বৃষ্টিরা তার রেইনকোটের উপর বাসা বাঁধছে। ক্যাচ শব্দ করে স্টুডিওর জং ধরা দরজাটা খুলে ঢুকে পড়ল সে। সেখান থেকে 150 মিটার দূরে দাঁড়িয়েছিল একটা হলুদ ট্যাক্সি। সেই ট্যাক্সিতে বসেছিল দুটো কাজল কালো চোখ। নিজের লেন্স দিয়ে সে মেপে নিচ্ছিল এই অদ্ভুতুরে লোকটার গতিবিধি। একবার সে স্টুডিওতে ঢুকে পড়লেই গাড়িটা চলতে শুরু করল। গাড়ি থেকে ঠিক তেমন ভাবেই চোখ বাড়িয়ে রইল সেই অজ্ঞাত ব্যক্তি। আশা স্টুডিও নামটা মাথার মধ্যে গেঁথে নিল সে। নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজকে আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির রহস্য অ্যাডভেঞ্চারের আরেকটি কাহিনী। লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে অ্যাটেম্পট টু মার্ডার। লেখকের আরও দুটি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী আপনারা শুনেছেন এই চ্যানেলে, দ্বৈত গোয়েন্দা এবং রক্তাক্ত ফিঙ্গারপ্রিন্ট, এবং গোয়েন্দা অমর্ত্য শিকদার সিরিজের একটি কাহিনী ছবিয়াল খুনি আপনারা শুনেছিলেন এই চ্যানেলে। গল্পগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের গল্পটি কিন্তু শেষ পর্যন্ত শুনে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে শুনছেন এবং আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী অ্যাটেম্পট টু মার্ডার। উফ রুদ্র, এই ঝড় বৃষ্টির আর কোনো শেষ টেস নেই নাকি বলো তো? হ্যাঁ, কতদিন ধরে আর আগের দিনের জামা না কেঁচে পড়ে যাবো কন্টিনিউয়াসলি বলো তো? আহা, আমার উপর রাগ করে কি হবে? আমিও তো আগের দিনের জামাই পরে রয়েছি। আর এই বর্ষাকালের ঝামেলাটাই তো এটা। ঘরে দড়িটে নেই, আপাতত মেলামেলি করতে হবে কটা মাস।
ঘরে জামা শুকালে তার বিশ্রী গন্ধ আবার নাকে ঝাঁটাপেটা করে। উফ, এই গরমে পচিয়ে মারবে, আবার বর্ষা দিয়ে গা গন্ধ করে রাখবে। দোষটা কাকে দিতে চাও বলো তো খোলসা করে? কাকে আবার? এই আমার কপালকে, কপালকে। ওই দেখো, ওই দেখো, এই দেওয়ালে ওটা কি? আমি তর্জনী উঁচিয়ে রুদ্রুর পেছনের দেওয়ালে দেখালাম। সে ঘাড় ঘুরিয়ে দেখে বলল, আর কি বলি, এইসব পোকামাকড় বর্ষাকালে হবেই। এই নিয়ে কোনো আদালত তোমার কেস গ্রহণ করবে না। ধুর, ভাল লাগে না। সকাল থেকে 5টা যোগ আর অজস্র কেন্ন নৃত্য করছে ঘর জুড়ে। সব কটাকে ধরে ধরে বিদেয় করেছি। রুদ্র হালকা হেসে ওর ঘরে ঢুকে গেল। ধুত্তরি, আমি মরেছি জ্বালায়। এই বিষম বেদনা আমার আর ভাল লাগছে না। জামা কাপড় সামলে বের করি যাতে এক গাদা জমে না থাকে ময়লার স্তূপের মতো। খবরে বলেছে আগামী 2 সপ্তাহ এরকম ব্যাপারটা চলবেই। তারপর যদি একান্ত সূর্য দেবতার ইচ্ছে টিচ্ছে হয়, তাহলে হয়তো মুখ তুলে চাইলেও চাইতে পারেন। তবে তার সদয় হওয়ার দিকে মুখ চেয়ে আর থাকা যাচ্ছে না। গত কেসে একটা দারুণ সাফল্যের পর রুদ্র ঠিক করেছে আমাকে আর মৌমিতাকে দামি রেস্তোরাঁয় ট্রিট দেবে। এই রেস্তোরাঁয় গিয়ে অঢেল খরচা করার ব্যাপারটা ও খুব একটা পছন্দ না করলেও দেবে যখন বলেছে তখন ঠিকই দেবে। এখন মৌমিতা আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। মেয়েটা আসলে বেশ মিশুকে, ওভার স্মার্ট নয়, তবে স্মার্টনেস আছে। রুদ্রকে পরখ করে নিয়ে বুঝেছে মৌমিতার মধ্যে জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে। সাধারণ আর 5টা মেয়ের থেকে সে যথেষ্ট আলাদা। চোখে অ্যাম্বিশন যেমন জোরদার, চরিত্রে আত্মমর্যাদাও তেমনি শক্তিশালী। এই দুয়ের মিশেলে আমি একেবারে গুণমুগ্ধ। তবে মৌমিতা যখন রেগে যায়, প্রতিমা বৌঠানের মতো ঝাঁঝিয়ে ওঠে না। সে চুপ করে যায়, গুম মেরে যায়, ঠিক এখনকার আকাশের মতো। তবে সে বর্ষায় না, গুমড়ে গুমড়ে মেঘ জমায়, তারপর সময়ের সাথে সাথে আবার হেসে ওঠে প্রাণ খুলে। ওর চরিত্রটা এমনই যে ওকে কখনো রাগিয়েও শান্তি পাবো না। তো মূল কথা হচ্ছে গিয়ে, মৌমিতা আজকে কাজ থেকে ছুটি নিয়েছে। ওর কাজে ছুটি মেলা একটু চাপের হলেও আজকে নিয়েই নিয়েছে। রুদ্র বলেছিল একটা সন্ধ্যায় পার্ক স্ট্রিটে একটা ভালো রেস্তোরাঁয় নিয়ে খাওয়াবে। তাই দুপুর দুপুরও চলে এসেছিল আমাদের ডোভার্স লেনের দোতলার ঘরে। হালকা মাঞ্ঝা দেওয়ার জন্য আমি একটা হালকা বেগুনি রঙের শার্ট আর প্যান্ট বেছে নিলাম। মৌমিতা একখানা ভালো দেখে শাড়ি পরে এসেছিল। রুদ্রর সাজগোজের বালাই খুব একটা নেই যদিও। দেখলাম গত পরশু যে জামা প্যান্ট পরে বেরিয়েছিল সেটা পরেই আজকেও বের হয়েছে। আমার ইস্ত্রি করা জামা বের করা দেখে কটাক্ষ করে বলল, বাবা, এই না কত অভিযোগ করছিলে বৃষ্টি বাদলা নিয়ে, এখন আবার নিজেই কাঁচা জামা বের করলে। চামচের টুংটাং আওয়াজ হয়ে চলেছে রেস্তোরাঁ জুড়ে। আমরা আজ এসেছি ট্রিঙ্কাসে। আমরা ঠিক যেখানে বসেছি তার বাঁ হাতে একটা লাল ছোট মতো মঞ্চ বানিয়ে একদল যুবক গান বাজনা করছে। স্যাক্সোফোন, কিবোর্ড, ভায়োলিন, গিটার, মোটামুটি সবই আছে তাদের জিম্মায়। হালকা মেজাজের গানটা কাউকে বিরক্ত করছে না। কিন্তু খাওয়া দাওয়া চলতে চলতে 3 জনে আড্ডা দিচ্ছিলাম। মোটের উপর বেশ ভালোই কাটছিল আমাদের সন্ধ্যার মুহূর্ত। খাওয়ার শেষে বিল মিটিয়ে ওয়েটারের পকেটে টিপস গুঁজে বেরিয়ে পড়লাম সেখান থেকে। আজ মোটামুটি যে হারে বিদেশি খাবার খেয়েছি তাতে আগামীকাল সকালের খাবারটাও বাদ দেওয়া যেতে পারে অনায়াসে। বেরিয়ে মৌমিতা বলল, সব খেলাম কিন্তু একটু আইসক্রিম খাবো না? হ্যাঁ ঠিক, এটা কিন্তু বাকি থেকে গেল। রুদ্র বলল, তোমরা খাও, আমি দাঁড়াচ্ছি এখানে। আহা, ওরকম বললে চলে নাকি? আপনি খাবেন না কেন শুনি? একদিন খেলে কিচ্ছু হবে না। চলুন, ওই উল্টো ফুটেই আইসক্রিমের একটা দোকান দেখতে পাচ্ছি, ওখানেই যাই।
গাড়ি ঘোড়া আজকাল কলকাতা শহরে বড্ড বেড়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপর তিনজনে মিলে রাস্তা পার করলাম। আকাশের মুখ কিন্তু এখনো ভার। বলা যায় না কখন বিপজ্জনক বৃষ্টি আবার নেমে আসে। তিনটে ঠান্ডা বস্তু কিনে নিয়ে যে যার মতো খেতে আরম্ভ করলাম। মৌমিতা হঠাৎ আমার প্যান্টের দিকে খেয়াল করে বলল, এ বাবা, তোমার প্যান্টের নিচে তো কাদা লেপে আছে পুরো একেবারে। আমি তাকাতেই দেখলাম প্যান্টের নিচের অংশটার অবস্থা সত্যিই খুব শোচনীয়। দেখেই যা ভীষণ রাগ ধরল নিজের উপর, তা ভাষায় প্রকাশ করা যায় না। মৌমিতার শাড়িতেও বেশ দাগ লেগেছে। কি আর করা যাবে, এখন যা আবহাওয়া তার সাথে তাল মিলিয়েই চলতে হবে। আইসক্রিম যখন অর্ধেক গলধকরণ করে ফেলেছি, ঠিক এমন সময় আকাশ জুড়ে উঠতে লাগলো মেঘের দল, আর তার মুহূর্তের মধ্যেই শুরু হলো বৃষ্টি। কোনো মতে একটা বন্ধ দোকানের শেডের তলায় গিয়ে আশ্রয় নিলাম আমরা। মাথায় বেশ ভালো মতোই জল পড়েছে। মৌমিতাকে হালকা বৃষ্টিতে ভিজে বেশ লাগছে। আমি ওর মধ্যে ধীরে ধীরে যেন ডুবে যাচ্ছি। ঠিক এমন সময় শুনতে পেলাম রাস্তার অপর প্রান্তে একটা হই হই রব। উঁকি মেরে দেখতে পেলাম একটা বেপরোয়া গাড়ি এইমাত্র কাউকে মেরে দিয়ে চলে গেছে। তার ফলে সেই ব্যক্তি মাটিতে পড়ে আছে, আর একটা রক্তের ধারা তার শরীর থেকে আমাদের দিকে বয়ে আসছে। আমি রুদ্রর দিকে তাকালাম। রাস্তার আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছি ভিকটিম একজন মহিলা। গাড়িটা মুহূর্তের মধ্যে বৃষ্টির আড়ালে কোথায় যে হারিয়ে গেল তার হদিশ নেই। রুদ্র দৌড়ে রাস্তা পার করে ছুটে গেল। আমি ওর দেখা দেখি ছুটে গেলাম রাস্তার ওপারে। যাওয়ার আগে মৌমিতার দিকে তাকিয়ে একবার মাথাটা উপর নিচ করে ইশারা করলাম। আশেপাশে লোক ছিল বেশ অল্পই, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় সবাই যেন জমায়েত করে ফেলল জায়গাটা ঘিরে। রুদ্র সোজা রেস্তোরাঁয় ঢুকে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম মহিলাটার সামনে। গাড়ির গতিবেগ অন্তত পক্ষে 50 থেকে 55 কিমি প্রতি ঘন্টার আশেপাশে ছিল, ফলে আঘাত বেশ জোরেই লেগেছে। হাত পা ছড়িয়ে উপুর হয়ে তিনি পড়ে আছেন। রক্ত বেরোচ্ছে অত্যধিক পরিমাণে। ইতিমধ্যে কিছু একটা না করলে ব্লাড লসের কারণে এখানেই হয়তো মারাও যেতে পারেন। রুদ্র আবার বেরিয়ে এলো রেস্তোরাঁ থেকে। তার সঙ্গে রেস্তোরাঁর ম্যানেজার এবং আরো কিছু কর্মী বেরিয়ে এলো। দেখলাম কর্মীদের হাতে বরফ আর একটা ফার্স্ট এইড বক্স। কিন্তু যেভাবে রক্ত বেরোচ্ছে তাতে জানি না এরা কতদূর কি করতে পারবে বলে। রুদ্র আমার দিকে একবার তাকিয়ে নিয়ে নিজেই ব্যান্ডেজ বাঁধতে শুরু করলো হাঁটু গেড়ে। ওর প্যান্টের হাঁটুর অংশটা রক্তে ভিজেও গেছে। ভীষণ গভীর ক্ষত হয়েছে বলে মনে হচ্ছে, তবুও যতটা সম্ভব শক্ত করে মাথায় ব্যান্ডেজ বাঁধছিল সে। ম্যানেজার এসে বললেন, হাসপাতালে খবর দেওয়া হয়েছে, আর পুলিশেও। আরো মিনিট 10 মতো এভাবেই কাটল। ইতিমধ্যে হালকা করে সকলের সহায়তায় রেস্তোরাঁর সামনে সরিয়ে নিয়ে আসা হয়েছে মহিলাকে। বেশ স্বাস্থ্যবতী, শক্ত পেশি যদিও এখন শিথিল হয়ে গেছে। ঘাড়ের ডান দিকে একটা পোড়া গোলাকার দাগ দেখতে পেলাম, যা বেশ পুরনো। গলায় ফাঁস দিলে যেমন দাগ হয় সেরকম একটা দাগও রয়েছে বলে মনে হলো, তবে সবটাই এখন রক্তে রঞ্জিত হয়ে আছে। শাড়িটা খুব একটা দামি হবে না, গায়ে গয়না বিশেষ কিছুই নেই। মুখশ্রী মোটের উপর সুন্দর। ভদ্রমহিলা একেবারে রাস্তার মাঝখান দিয়েও হাঁটছিলেন না যে ওভাবে কোনো গাড়ি তাকে মেরে দিয়ে চলে যাবে ভুলবশত। পুলিশের গাড়ি এলো, সঙ্গে অ্যাম্বুলেন্সও। আমি রুদ্র তো অ্যাম্বুলেন্সে উঠলামই, সেই সঙ্গে হোটেলের ম্যানেজার নিজেই এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়ানোর জন্য। ওহো, মৌমিতার কথা বলতে ভুলেই গিয়েছি। তাকে আপাতত একটা ট্যাক্সি ধরে দেওয়া হয়েছে বাড়ি চলে যাওয়ার জন্য।
ও অনেকবার জোরাজুরি করছিল আমাদের সঙ্গে যাবে বলে, তবে আমার আর রুদ্রর বড্ড ফেঁসে যাওয়ার স্বভাব আছে। সেই কথা মাথায় রেখেই আমরা ওকে আর এর মধ্যে জড়ালাম না। হাসপাতালে পৌঁছে ভদ্রমহিলাকে ভর্তি করানো হলো। এখানকার ওসি অরিন্দম গাঙ্গুলি একজন সংবেদনশীল ভদ্রলোক। এনার সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচয় রয়েছে। রুদ্রর সঙ্গে ভদ্রলোকের কথাবার্তার সময় আমিও উপস্থিত ছিলাম। আপনি ওই সময় এরিয়াটায় ছিলেন, তাই তো রুদ্রপ্রিয়? হ্যাঁ অরিন্দম, আসলে আজকেই আমি বন্ধুকে নিয়ে খেতে এসেছিলাম এই রেস্তোরাঁয়, আর আজকেই এমন একটা কাণ্ড ঘটলো। যে গাড়িটা মেরেছে সেটা দেখেছেন? দুর্ভাগ্যবশত আমরা তখন ওই রাস্তার উল্টো ফুটেছিলাম। আমি একেবারে রাস্তার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকায় দেখতেই পাইনি গাড়িটা। এই বৃশ্চিক, তুমি কি দেখেছো? আমি যে খুব ভালো করে দেখেছি তেমনটা বলবো না, তবে উঁকি মেরে দেখলাম একটা কালো গাড়ি বেরিয়ে গেল খুব জোরে, সঙ্গে সঙ্গে মিশে গেল অন্ধকারে, আর কোনো পাত্তা নেই। বুঝলাম। ওখানে আশেপাশে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যদিও। আচ্ছা, রেস্তোরাঁর বাইরে দারোয়ান ছিল নিশ্চয়ই? হ্যাঁ ছিল, এমনকি উল্টো দিকের পানবিড়ির দোকান, আইসক্রিমের দোকান সবই আছে। গাড়িটার খবর পেতে খুব একটা অসুবিধা হবে না আশা করি। হ্যাঁ, সে তো বটেই। আর একটা কথা, এই মহিলাকে দেখলেন? কি মনে হয় আর 5টা সাধারণ বাঙালি গৃহকন্যা? না, একেবারেই নয়। এনার চোয়াল ধারালো, শক্ত, গলায় ফাঁসের দাগ আর ঘাড়েও পুরনো ক্ষত। ডান চোখের কোণে একটা কাটা দাগও রয়েছে। চেহারা পাতলা, চিপচিপে, খারাপ ভাববেন না, তবে পেটের ওপর চর্বি একদমই নেই বলা চলে। যা একটু আছে তা হয়তো নেহাত ওই কিছু মাস এক্সারসাইজ না করার ফল। একসময় দৈনিক ব্যায়াম করতেন স্পষ্ট। বাইসেপস, ট্রাইসেপস, ল্যাট, শোল্ডার সবই এটাই প্রমাণ করেন ইনি আর 5টা বাঙালি মহিলা নন। এর আইডেন্টিটি যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করছি। করুন। এর কাছ থেকে কোনো ডকুমেন্টস তো পাওয়া যায়নি, তবে মহিলা বিধবা কিংবা কুমারী দুই হতে পারেন। হাতে শাঁখাপলা নেই, কপালে সিঁদুরও নেই। লাল লাল যেটা সিঁদুর বলে মনে হচ্ছে ওটা আসলে রক্ত। তবে আমার আন্দাজ উনি বিধবা। এককালে যে শাঁখাপলা পরতেন তা হাতের কবজি দেখে মনে হয়েছে, তবে সেই দাগ এমনি বালা জাতীয় কিছু থেকেও হতে পারে। এই মহিলা কিন্তু ছোঁড়া ধরা মানুষ। হাতের তালু দেখে এটাই আমার ধারণা হয়েছে। বাহ, বেশ অনেকগুলো তথ্য পাওয়া গেল। যাই হোক, এবার দেখি উনি আদতে কে। আর হ্যাঁ, আরেকটা কথা, গাড়িটা যদি পেয়েও যান তাহলে জেনে রাখবেন এটা একটা অ্যাটেম্প টু মার্ডার কেস। কারণ ভদ্রমহিলাকে ধাক্কা দেওয়া হয়েছে রাস্তার বাঁ দিকে ঘেঁষে। গাড়িটা মাঝখান দিয়ে চলছিল মৃদু তালে, কিন্তু কেবলমাত্র ওনাকে ধাক্কা দেওয়ার জন্য হঠাৎ বাঁ দিকে এসে ধাক্কা দিয়ে আবার গতিপথ চেঞ্জ করে সেটা চলতে শুরু করে। এই, আপনি যে বললেন অন্যদিকে তাকিয়েছিলেন, এটা তাহলে জানলেন কি করে? রাস্তায় টায়ারের দাগ দেখে। খুব স্পিডে ড্রিফট করতে চেয়েছিল ড্রাইভার, তাই ছাপ ছেড়ে গিয়েছিল রাস্তার উপর। সামনে কোনো জোরালো হ্যালোজেন কিংবা এমন কিছুই ছিল না যে ড্রাইভার হঠাৎ করে কিছু দেখে বাঁদিকে স্টিয়ারিং ঘুরিয়েছিল। তাই বুঝেছি। তাহলে এনার কোনো শত্রু ওনাকে মারতে চেয়েছিলেন এবং তাতে ব্যর্থ হয়েছেন। সেটাও ঠিক বলা যায় না, কারণ আমি বলবো এটা স্রেফ ওনাকে ভয় দেখানোর জন্য করা, প্রাণে ফেলার জন্য নয়। এমনটা কেন বলছেন? ওনার তো হেভি ব্লাড লস হয়ে গিয়েছিল, মরেও তো যেতে পারতেন। আর আপনি তো একটু আগেই অ্যাটেম্পট টু মার্ডার কেস বললেন। কিন্তু হেভি ব্লাড লস গাড়ির ধাক্কায় হয়নি, সামনে একটা পাথরে মাথা ঠুকে যাওয়ায় হয়েছে। আমি শিওর ওনার কোমরে অতটা জোরে লাগেনি যতটা জোরে যাওয়া উচিত ছিল। ডিস্ট্রিক্ট, গাড়িটা কত স্পিডে চলছিল? আমি বললাম, ঘন্টায় 50-55 কিলোমিটার তো হবে। কিন্তু ভদ্রমহিলার কোমরে অত জোরে লাগেনি যতটা লাগা উচিত ছিল। একবার এক্স রে প্লেটটা দেখুন তো। অফিসার অরিন্দম বললেন, আমি কি আর অত বুঝবো? রিপোর্টটা পড়ে দেখতে পারি। দেখুন, রিপোর্ট তো এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, তবে আমি রেডিওলজিস্টের মুখ থেকে যা বুঝলাম তাই আপনাকে বলছি। সাধারণত ওরকম গতিতে কোনো গাড়ি এলে আহতর হিপ বোন কিংবা পেলভিস বোনে মেজর ইম্প্যাক্ট ফেলবে। স্পাইন তো ভেঙে চুরে যেতেই পারত, কিন্তু এখানে ভদ্রমহিলার রাইট টিবিয়াল ডায়াফেসিসে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে। এর অর্থ একটাই, ড্রাইভার চাইনি মহিলাকে প্রাণে মেরে ফেলতে, তবে
এটুকু সাবধানবাণী দিয়েছে যে তাকে সাবধানে থাকতে হবে বাঁচতে গেলে। সেই জন্য ওই মোক্ষম সময় ড্রাইভার ব্রেক কষেছিল এবং তুলনামূলক হালকাভাবে ব্যাপারটা ডিল করেছে। ওরে বাবা, তাহলে এটাকে অ্যাটেম্পট টু মার্ডার কেস বলা যায় না দেখছি। কিন্তু আপনি আপাতত সেটুকু চেপে রেখে এই বলেই কাজ করে যান, তাই তখন বললাম এটাকে ওই নামে চালাতে। আমার যতদূর ধারণা ইনি কারো বাড়াভাতে ছাই দিয়েছে, তাই আজ না হোক কাল কখন কোথা থেকে এনার জীবনে দড়ি টানা হবে সেটা কিন্তু কেউ জানে না। বুঝলাম। অসংখ্য ধন্যবাদ এতটা সাহায্য করার জন্য। আমরা ব্যাপারটা দেখছি আর আপনাকে জানাবো কিছু জানতে পারলে। অনেকটা রাত হয়েছে, একটা ট্যাক্সি বলে দিই আপনাদের, কোনো ভাড়া লাগবে না। অফিসারের দেখে দেওয়া ট্যাক্সি করে আমরা চলে এলাম বাড়িতে। বৃষ্টি এখন ধরেছে, কিন্তু ঝামেলা এই যে রুদ্রর প্যান্টে রক্তের যা দাগ লেগেছে, ছেলেটা ব্যস্ততায় ধুতেও ভুলে গেছে। এখন ঘষে ঘষে সেটা ধুয়ে দিলেও শুকোতে লাগবে 50 দিন। তবে এই বর্ষাকালের একমাত্র আনন্দ খিচুড়ি আর 5 মিশালি তরকারির জন্যে বর্ষাকে খুব একটা গালমন্দ করলাম না। হরিরামকে আগামীকালের জন্য এই মেনু বাতলে দুজনে শুয়ে পড়লাম। হ্যালো, গুড মর্নিং রুদ্রপ্রিয়। গুড মর্নিং অরিন্দম, বলুন কি খবর? খবর তো মোটের ওপর ভালোই জটিল। যে কালো গাড়ি গতকাল তাকে হিট করেছিল, এখনও তার কোনো ট্রেস পুলিশ পায়নি। গাড়িটা ওখান থেকে যে কোথায় হারিয়ে গেছে তা লোকেট করা যায়নি। বেশ কয়েকটা গাড়িতে তল্লাশি চালানো হলেও লাভ হয়নি। এই কেসটা প্রথম থেকেই বেশ গোলমেলে। এই মহিলার নাম অম্বিকা দাশগুপ্ত, বাড়ি বেলগাছিয়া। কিন্তু অবাক হবেন শুনলে যে ভদ্রমহিলার এই অ্যাক্সিডেন্টটা প্রথম না, খুব সম্ভবত দ্বিতীয়। তাই নাকি? গলায় দড়িটা কি ওই থেকেই? সে জানি না, কারণ উনি নিজেও জানেন না। গত 2 মাস আগে থেকে ওনার স্মৃতি আছে, তার আগের কোনো স্মৃতি নাকি ওনার নেই। কি? এক মিনিট, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমাদের কাছেও ব্যাপারটা ধোঁয়াশা। একবার চলে আসুন থানায়, এখান থেকে হাসপাতালে না হয় যাওয়া যাবে। ভদ্রমহিলার জ্ঞান ফিরেছে? না, এখনো জ্ঞান ফেরেনি, অনেকটাই ব্লাড লস হয়েছে আর কি। আপনি একটা কাজ করুন, আপনি চলে আসুন এখানে, তারপর আপনাকে বিস্তারিতভাবে সবটা বলছি। বেশ বেশ বেশ, আমরা আসছি। রুদ্র আমায় সবটা বলার পর আমি নিজেও প্রচন্ড উত্তেজিত হয়ে গেলাম। তবে রুদ্র আদতে কোনো খবরই জানে না শুনে রাগ ধরল। আমায় বলল, দাঁড়াও না, এরকম খবর সরাসরি মুখোমুখি বসে শুনলেই ভালো, একটু সবুর করো। থানায় উপস্থিত হতেই দেখলাম বাইরেই একজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন ইন্সপেক্টর অরিন্দম। তার সঙ্গে কথাবার্তা শেষ হলে পর আমাদের নিয়ে ঢুকলেন ওনার ঘরে। বসুন বসুন। এই রথিন, 3টে চা বলে দিও তো। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাকে রুদ্রপ্রিয়, এই অম্বিকা দাশগুপ্তর কেসটা শুরু থেকেই বেশ ঘোটালা টাইপের। ভদ্রমহিলা এখন যেখানে থাকেন সেখানে একজন মহিলা কাজ করছে, ওই পরিচারিকা আর কি। তো তার থেকে জেনেছি মাত্র 1.5 মাস হলো ওই বেলগাছিয়ার বাড়িতে কাজ করছে। সে জানিয়েছে এই অম্বিকা দাশগুপ্ত নাকি স্মৃতি হারিয়ে ফেলেছে এবং সম্পূর্ণ অজ্ঞাত নিজের অতীত সম্পর্কে। কোথা থেকে এসেছে, কে তার পরিবার, কিছুই সে জানে না। কোনো পাড়া প্রতিবেশীর থেকে কিছু জানতে পারলেন না? পাড়া প্রতিবেশীরাও জানিয়েছে যে এই মহিলাকে তারা এর আগে কখনো দেখেনি। মাত্র 2 মাস হয়েছে এখানে এসে বসত গেড়েছে এই মহিলা। বাড়িওয়ালা গুজরাটে থাকেন। তার সঙ্গে যোগাযোগ করে জেনেছি যে একটি মধ্যবয়স্ক লোক টেলিফোন করে এই বাড়ি ভাড়া নিয়েছেন। তিনি অগ্রিম 6 মাসের ভাড়া মানি অর্ডারে পাঠিয়ে দিয়েছেন বলে বাড়িওয়ালা তেমন একটা খোঁজ খবর করেননি। এই অম্বিকা দাশগুপ্ত এখানে একা একাই থাকে, মাঝে মাঝে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কারো সাথে খুব একটা কথাবার্তা বলে না। কয়েকজন বোধহয় গিয়েছিল আলাপ করতে, কিন্তু তারা এইটুকু জেনেই চলে এসেছে, মেয়েটা নাকি কাউকে বিশ্বাস করে না। রুদ্র কিছুক্ষণ চুপ করে বসে রইল। আমি বললাম, তাহলে এনার চলছে কি করে, মানে কি কাজ করেন? কিছুই জানা যায়নি আপাতত। ভদ্রমহিলার পরিচারিকা
আজ কাজ করতে আসায় জানতে পারলাম এইসব। আমাদের ছেলেরা তো হত্যে দিয়ে পড়েছিল। ঘরের তালা ভেঙে ঢুকবো বলে ভাবছি, তখনই কাজের মেয়েটি এসে দরজা খুলে দেয়। ওর কাছে একটা চাবি দেওয়া ছিল। আমরা গোটা ঘর তল্লাশি করলাম, কিন্তু উনি ছাড়া আর কারো কোনো ছবি কিংবা কাগজ কিছুই পেলাম না। শুধু মুদি সদাইয়ের বিল, গ্যাসের বিল, এইসবই পেলাম। তবে ওনার আলমারির মাথায় একটা ট্রাঙ্ক পেয়েছি, যার তালা ভীষণ শক্ত আর পুরনো ধাঁচের। সেটা ভেঙে ভেতরে যা পেয়েছি তাতে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। একসাথে এতগুলো টাকা আগে দেখিনি আমি বা আমার টিমের কেউই। গাদা গাদা নোটের তারা যেন গোটা ট্রাঙ্ক ছেয়ে রয়েছে। ও বাবা, এত টাকাই মহিলা পেলেন কোথায়? রুদ্র বলে উঠল, এখনো কিছুই জানি না। আপাতত উনি সেরে না উঠলে আর খুব একটা বেশি দূর যাওয়া বোধহয় সম্ভব হবে না। বেশ, বুঝলাম। তবে আপনারা চেষ্টা করুন ভিকটিমের নাম থেকে কিছু জানার। আচ্ছা, ওনার নামটা আদৌ ঠিকঠাক তো? খুব সম্ভবত নয়, কারণ অম্বিকা দাশগুপ্তর ভোটার কার্ড পাওয়া গেলেও তার ভোটার তালিকায় নাম পাওয়া যায়নি। জানি না মহিলার আসল নাম কি, পরিচয় কি, বাড়ি কোথায়। তবে উনি যে এক বিশাল বড় ষড়যন্ত্রের শিকার সেটা স্পষ্ট। অফিসার, আমার এই কেস থেকে আপনি বাদ দেবেন না। আমি জানতে চাই মিস অম্বিকার আসল সত্যটা কি। আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখবো, আর আপনিও কোনো খবর পেলেই আমাকে জানাতে ভুলবেন না প্লিজ। বাড়ি এসে আমি আর রুদ্র দুজনেই থম মেরে বসে রইলাম। আসলে আমি নিজের গল্পেও এরকম কোনো কাল্পনিক বিষয় লিখিনি যেটা আমরা এই সবেমাত্র শুনে এসেছি। আমি রুদ্রকে বললাম, তুমি ভাবতে পারছো রুদ্র কতটা এক্সাইটিং এই কেসটা? হ্যাঁ, মানে এমন একজন মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে যে কিনা একেবারে নতুন জন্ম নিচ্ছে। তার এতদিন যাবৎ পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না। মানে জাস্ট ভাবা যায় কতটা হাস্যকর এই ঘটনা। শুধুই কি হাস্যকর বৃশ্চিক, আমি তো ভেবেই চলেছি এই মহিলার অতীত ঠিক কি রকম হতে পারে। ওনার স্মৃতি ধ্বংস করে দেওয়ার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে? এই দাঁড়াও, কেউ ধ্বংস করে দিয়েছে এমনটা বলছো কি করে? মানে ওনার কোনো মেজর অ্যাক্সিডেন্টে স্মৃতি গায়েব হয়ে যেতে পারে, আর সেই সুযোগ নিয়ে কেউ ওনার সাথে প্রতারণা করেছে, এমনটা কি হতে পারে না? কেন? কেউ প্রতারণা করে তার আইডেন্টি কার্ড নিয়ে নেবে, অথচ দিয়ে যাবে এক ট্রাঙ্ক ভর্তি টাকা। এই গরিব দেশে হেন ছিনতাইবাজকে তাহলে ডেকে ডেকে প্রতিবেশীরা নিয়ে যাবে বৃশ্চিক। যেখানে পেটে অন্ন জোটে না সেখানে স্মৃতির দাম খুব একটা নেই। তাই এটা স্পষ্ট যে কেউ ইচ্ছে করে ওনার স্মৃতি নষ্ট করে দিয়েছিল প্রথমে, তারপর তাকে সম্পূর্ণ একটা নতুন পরিচয় দিয়ে দিয়েছে, হয়তো কোনো কালো অতীত থেকে বের করে দেওয়ার জন্য। দ্যাট মেক্স সেন্স টু মি। কিন্তু রুদ্র, তোমার কি মনে হয় অম্বিকা দাশগুপ্তর স্মৃতি হারানোর জন্য যে বা যারা দায়ী তারাই কি আবার করে তাকে হিট করেছে? এখনই সেসব বলা সম্ভব নয় বৃশ্চিক। আপাতত অপেক্ষা করা ছাড়া সত্যি আর কোনো উপায় নেই। 3 দিন পর আজ সকালবেলায় আমাদের টেলিফোনে আবার অরিন্দম গাঙ্গুলি হানা দিয়েছেন। ভদ্রলোক ফোনে জানালেন অম্বিকা দাশগুপ্তর গত সন্ধ্যায় জ্ঞান ফিরেছে, তবে এখনো অবস্থা খুব একটা ভালো নয়, তাই আজ বিকেল নাগাদ একবার দেখা করা যেতে পারে। রুদ্র আর আমি দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়লাম। আমার এই কেসটা সম্পর্কে কৌতূহলের পারদ এমনিতেই অনেকটাই চড়েছে, তাই বিকেলে খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। কথা আছে ওখান থেকে আমরা আবার রওনা দেব হাসপাতালের উদ্দেশ্যে। বেশ খুশি খুশি মনেই কথাবার্তা শুনছিলাম অফিসার অরিন্দম আর রুদ্রর মধ্যে। বুঝলেন রুদ্রপ্রিয়, এর মধ্যে আমরা আরও কিছু তথ্য জানার চেষ্টা করেছি। এই অম্বিকা দাশগুপ্তর ফ্যামিলি সম্পর্কে একটা কিছু হাতে পাইনি। এমনটাই সন্দেহ করেছিলাম। এর নাম অম্বিকা দাশগুপ্ত হওয়ার চান্স শতকরা খুব কম। কিন্তু যদি এর নাম তাই হয়ে যায়, তাহলে কেউ কিভাবে পুলিশের কাছ থেকে, সরকারের কাছ থেকে সমস্ত রেকর্ড উড়িয়ে দিল?
আপনি বলছেন কোনো পাওয়ারফুল লোকের কাজ এটা, তাই তো? আলবাত বলছি, আজকে তো ওনার জ্ঞান ফিরেছে, একটু হালকা করে জিজ্ঞাসাবাদ করতেই হবে। দেখুন, যার কিছুই মনে পড়েনি সে কি বলবে আমাদের তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, আপনি কি খুঁজে খুঁজে কোনো অম্বিকা দাশগুপ্তকেই পাননি? পেয়েছি বেশ কিছু। অনেকে মারা গেছেন, অনেকে জীবিত আছেন, আবার কেউ কেউ এখন বিদেশে চলে গেছেন, কিন্তু কারোর সাথেই এই বেলগাছি আর অম্বিকা দাশগুপ্তর ছিটে ফোঁটা মিল নেই। একটা হঠাৎ উড়ে এসে জুড়ে বসা অতিথীন মানুষের অ্যাক্সিডেন্ট নিয়ে নিশ্চয়ই কারোর মাথা ব্যথা নেই। কেউ তো দেখাও করতে আসেনি। না মশাই, কেউ না। আমি মাঝখান থেকে বললাম, এতটা উতলা না হয়ে আমরা বরং উনার মুখ থেকেই কিছু শুনি। বলা তো যায় না, একটা হিটে হয়তো স্মৃতি গায়েব হয়ে গেছিল, আবার আরেকটা হিটে হয়তো সেটা ফিরে এলো। কি হতে পারে না এমনটা? রুদ্র হেসে বলল, এই হচ্ছে গিয়ে রহস্য উপন্যাস লেখার ফলাফল। তুমি সবটাই একদম গল্পের মতন করে ভাবতে শুরু করেছো নিশ্চয়ই। আমরা হাসপাতালের সামনে নামলাম গাড়ি থেকে। বেশ ভিড় জমে আছে বাইরে। অনেক অসুস্থদের পরিবার দেখতে এসেছেন নিজেদের প্রিয়জনদের। এক যুবক বেশ বড় একখানা ফুল নিয়ে হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন, আর তার পাশে পরিবারের লোকেরাও খুব খুশি। দেখে মনে হলো নিজের স্ত্রীর সন্তান হওয়ার আনন্দেই ইনি এমন সেজে গুজে ফুল টুল নিয়ে এসেছেন। আবার তার পাশেই দেখলাম একটা পেশেন্ট পার্টির চোখে জল। তাদের মধ্যেখানে এক মহিলা ভীষণ কাঁদছেন। সম্ভবত তাদের কেউ মারা গেছেন। হাসপাতালে এলে জন্ম মৃত্যুর এই কন্ট্রাস্টটা বড্ড চোখে পড়ে। আমি সেদিকেই ভাবুক হয়েছিলাম, এমন সময় কারো সাথে একটা ধাক্কা লাগলো। দেখলাম তার হাতের ব্রিফকেসখানা পড়ে গিয়ে দু চারটে কাগজ হাওয়ায় উড়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে সেগুলো পাকড়াও করে ব্রিফকেসে ঢুকিয়েই আমাদের দিকে মাথা ঝুঁকিয়ে চলে গেলেন। আমি, দুঃখিত, আপনার লাগেনি তো বলতে গিয়েও সেই সুযোগটা পেলাম না। বেশ অদ্ভুত মানুষ তো। রুদ্র বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কেমন অদ্ভুত না লোকটা। ধাক্কা খেয়ে আমার সামনেই মাথা নিচু করে চলে গেল। দেখো, তাড়াহুড়ো থাকবে হয়তো। যাই হোক, চলো চলো, আর দেরি করো না। তিনতলার বাঁদিকে চারটে ঘর ছেড়ে পঞ্চম ঘরে প্রায় আরো 3 জন পেশেন্টের সঙ্গে রয়েছেন অম্বিকা দাশগুপ্ত। আমরা তার বেডের সামনে গিয়ে দাঁড়ালাম। তার বাঁদিকে একখানা মাঝারি সাইজের ড্রয়ার রয়েছে, যার উপরের তাকে রয়েছে একখানা বড় ফুলের বুকে। ফুল কে দিয়ে গেল? আমরা 3 জনে একে অপরের দিকে তাকিয়ে আছি। অম্বিকার চোখ বন্ধ। বাকি 3টি বেডের সকলেই এপাশ ওপাশ হয়ে শুয়ে রয়েছে। হয়তো কেউই এদের সাথে দেখা করতে আসেনি। রুদ্র সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল ঘরের বাইরে। আমি ফুলটা খুব কাছে নিয়ে দেখতে লাগলাম। সুন্দর রং বেরঙের গোলাপ ফুল দিয়ে সাজানো এই বুকে। রুদ্র দৌড়ে দৌড়ে সিস্টারকে নিয়ে ঘরে ঢুকল। সিস্টার আসতেই অরিন্দম গাঙ্গুলি জিজ্ঞেস করলেন, কে এসেছিল ওনার সাথে দেখা করতে, আর কখন এসেছিল? আপনারা লক্ষ্য করেছিলেন তাকে? সিস্টার একটু ভয় পেয়েছিলেন মনে হয়। ভয়ে ভয়ে বললেন, আসলে আমরা একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম তো, সেই জন্যে। আপনাদের তো বারংবার বলে দিয়েছিলাম, কেউ যদি এই পেশেন্টের সঙ্গে দেখা করতে আসে তাহলে তাকে আলাদা করে চিহ্নিত করে রাখতে। খুব ভুল হয়ে গেছে স্যার। আমরা তো নানান দিকে কাজ করি, তাই তাই একটা বড় ভুল হয়ে গেছে স্যার। কেউ কি দেখেছে কিছু? একটা জলজান্ত লোক এসে চলে গেল, আর কেউ কিছু জানতে পারবে না। এমন সময় উল্টো দিকের 3টে বেডের মধ্যে একটা বেড থেকে একজন বয়স্ক লোক সাড়া দিলেন, আমি দেখেছি। একদম কোণার দিকের ভদ্রলোক উঠে বসেছেন আস্তে আস্তে।
আমি দেখেছি, বেশ লম্বা চওড়া চেহারা, মাথায় কালো রঙের টুপি, গোলাপি জামা পরেছিল, একেবারে লালচে সাদা গায়ের রং, হাব ভাব যেন রাজ কাপুরের মতো। আমাদের সকলের চোখ তড়াক করে উঠল। গোলাপি জামা, কালো টুপি। দৌড়ে আমরা তিনজনে নেমে গেলাম সিঁড়ির পর সিঁড়ি। জানি আর কোনো সম্ভাবনা নেই ওই লোকের টিকি পাওয়ার, তবুও আমরা দৌড় থামালাম না। আগে হ্যাঁ, যে লোকটার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল এই হাসপাতালে ঢুকতেই, সেই এসেছিল এখানে কিছুক্ষণ আগে। হাসপাতাল থেকে বেরিয়ে আশেপাশে সব জায়গায় দেখলাম, যেখানে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়েছিল সেখানেও নেই। বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হলো তার বর্ণনা দিয়ে। মাথায় টুপি থাকায় তার মুখটা কেউই ঠিক দেখতে পায়নি, তবে একজন বললেন, ওই লোকটা তো একটা গাড়ি বের করে হুস করে চলে গেল ওইদিকে, এর বেশি কিছু জানি না। রুদ্র বলল, বুঝলে বৃশ্চিক, আপাতত আবার 3 তলায় ফিরে যাওয়াই ভালো। লোকটার মুখটা কি তুমি খেয়াল করেছিলে? না গো, খেয়াল করার সুযোগ পাইনি আসলে। আচ্ছা অরিন্দম, আপনি বলেছিলেন বেলগাছিয়ার ওই বাড়ির মালিকের সঙ্গে একজন লোকের কথা হয়েছিল, তারপর মালিক তাকেই বাড়িটি ভাড়া দেয়। আমার মনে হয় একবার সেখানে যোগাযোগ করতে হবে আমাদের। বেশ, আমি আজকেই ব্যবস্থা করছি। 3 তলায় পুনরায় উঠে এলাম আমরা। হাসপাতালের লোকজন আমাদের দিকে একটু ভিন্ন দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হচ্ছিল যেন আমরা কোনো ভিনগ্রহী বাঁদর, যারা হাসপাতালে এসেও লম্ফজম্ফ থামায়নি। আমি তাদের এক্ষেত্রে খুব একটা দোষ দিতেও যদিও পারি না, কারণ যেভাবে লাভঝাপ আমরা করেছি তাতে সত্যি অনেকের অনেক রকম অসুবিধা হতে পারে। অম্বিকা দাশগুপ্ত এখনো তার বিছানায় শুয়ে আছেন নির্বিঘ্নে। নার্স তাকে হালকা করে ডাক দিতেই উনি 2 চোখ খুব দুর্বলভাবে খুলে তাকালেন আমাদের দিকে। প্রথমে বুঝতে পারলেন না আমরা কে, তারপর হালকা করে তার ভুরু দুটো কুঞ্চিত হলো। বোঝার চেষ্টা করছেন আমাদের মুখের উপর চোখ বুলিয়ে। তারপর সম্ভবত অরিন্দম বাবুর ইউনিফর্ম দেখে একটু আশ্বস্ত চোখে তাকালেন। রুদ্র বলল, আপনি এখন কেমন বোধ করছেন অম্বিকা দেবী? খাদের গভীর থেকে তার আওয়াজ বেরিয়ে এলো যেন। আগের থেকে একটু বেটার। আপনারা কি পুলিশ? আগে ইনি পুলিশ, আমরা হলাম গোয়েন্দা। আপনার সঙ্গে অনেক কথা আছে, কিন্তু আপনার এই শরীরে কিন্তু ধকল হবে অনেক। আমি এখন খুব একটা কিছু বলতে পারবো না। আমার বেশ দুর্বল লাগছে সারাটা দিন। বেশ বেশ বেশ, ঠিক আছে, আমরা জোর করব না, আপনি বিশ্রাম নিন। তবে কিছু মনে পড়লে কিন্তু নার্সকে জানাতে একদম ভুলবেন না, কেমন? আমরা আপনার পাশে আছি। দিন, আপনি আবার বিশ্রাম করুন। 1 সেকেন্ড, আমার তো ওটাই দুঃখ স্যার। আমার যে কিছুই মনে পড়ছে না, কিছু না। আপনি নিজের অতীতকে তাড়া করছেন, তাই না? জেনে রাখুন, আমরাও এই বিষয়ে আপনার পেছনেই আছি। আপনি একটু সুস্থ হন, তারপর আমরা ডিসকাস করব কি কি জেনেছি আর কি কি এখনো জানা বাকি। কেমন? ঈশ্বরের অশেষ কৃপায় আপনি এখনো আমার সঙ্গে কথা বলতে পারছেন, তাকে কিন্তু ধন্যবাদ জানাতে ভুলবেন না। আসছি। আমরা 3 জন যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম, তখন অরিন্দম বাবু বললেন, আজকেও তো কাজের কথা কিছু হলো না রুদ্রপ্রিয়। হ্যাঁ, হলো না বটে, তবে অকাজের কিছু হলো কি? একটা সাসপেক্টকে আমরা অন্তত চিহ্নিত করতে পেরেছি। এই বা কম কিসের? চিহ্নিত করতে পেরেছেন? কিভাবে? না, খুব একটা বেশি কিছু নয়, তবে কিছু তথ্য জেনেছি। যেমন ওই ভদ্রলোক কান্তা পারফিউম ব্যবহার করেন,
হাতে চৌকো অ্যাংলো সুইস ঘড়ি আর পায়ে বাটার জুতো। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ইনি একজন সিক্রেট গ্রুপের সঙ্গে যুক্ত। কি সিক্রেট গ্রুপ? কিসের সিক্রেট গ্রুপ? সেটা এখন অবধি জানি না, তবে উনি যখন নিচু হয়েছিলেন তখন ওনার ঘাড়ের ডান দিকে একটা ছোট্ট গোলাকার পুড়ে যাওয়ার দাগ দেখতে পেয়েছিলাম। ঠিক যেই বার্ন মার্ক লক্ষ্য করেছি অম্বিকা দাশগুপ্তর ঘাড়ে। এটা তো আপনাকে আগেও বলেছিলাম। হোয়াট? তাহলে এই অম্বিকা দাশগুপ্ত কি কোনো দলের সঙ্গে যুক্ত নাকি? একই জায়গায় একই রকম দাগ দুজনের থাকতে পারে না, এতটা কাকতালীয় হয় না। এর অর্থ এনারা আগে কোথাও একসঙ্গে ছিলেন। অম্বিকা দাশগুপ্তর শরীরে অনেকগুলো দাগ রয়েছে। এবার কোনটার অর্থ কি সেগুলো খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা ওই লোকটাকে কিভাবে খুঁজে বের করব? সমস্যা নেই, আপনি শুধু অম্বিকার সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করুন। ওই লোক নিজে থেকে এসে হাজির হবে আমাদের সামনে। এই বৃশ্চিক, আমার জন্য একটা বেশ মিষ্টি পারফিউম কিনে আনো তো। ওরে বাবা, যে মানুষটা নাকি এসব শৌখিনতা পছন্দ করে না, তার আবার হলো কি? না না, এই বর্ষা দিনে 2-3 দিন স্নান না করলে ওটা কাজে দেবে। বেশ ঝাঁঝালো গন্ধ বলে কথা। ধুস, আবার ফালতু কথা। আচ্ছা, তোমার কি মনে হয় এই অম্বিকা দাশগুপ্তের আসল নাম কি হতে পারে? তুমি শিওর এটা নকল নাম? না হয়ে যায় না। চেহারা দেখে তো তেজস্বিনী মনে হচ্ছে, তবে মুখ দেখে সুকন্যাও বলতে পারি। বাহ, আমি মনে করি ওনার নাম অম্বিকা বাদে অন্য সবকিছু, কারণ আমি ফ্যাক্টের ওপর কাজ করি, শুধুমাত্র অনুমান নয়। বাহ, আমায় জিজ্ঞেস করে আমাকেই বোকা বানিয়ে দিলে। বেশ বেশ, আপাতত উনি সুস্থ সবল না হলে ওই লোকটা পায়ে হেঁটে আসবে না, তাই তো? পায়ে হেঁটে আসবে এ কথা কখন বললাম? আমি তো শুধু বললাম। থাক থাক, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমিও না হয় একটু অপেক্ষা করি, আর তার মাঝে লেখায় মন দিই। আগামীকাল এবং পরশু দুটোই পেরিয়ে গেল বৃষ্টি আর রোদের মধ্যে কুস্তি লড়তে লড়তে। আমি দোকানে বসেছি আজকে। অনেকদিন প্রকাশনা নিয়ে কাজ করা হয়নি, এবার একটু মনোযোগ দিতে হবে। সামনে পুজো আসছে, তার আগে একটু লেখকদের সঙ্গে একটা মিটিংও করব। খবর এসেছে এখন অম্বিকা দাশগুপ্ত আগের চাইতে অনেকটা সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন, শরীরে শক্তি ফিরে পেয়েছেন, মোটামুটি সবই ঠিক আছে। কিন্তু ভদ্রমহিলা নাকি কেবলই বিড়বিড় করে বলে চলেছেন কিছু একটা। তাই ঠিক হয়েছে আজকে দুপুর নাগাদ আমরা দ্বারস্থ হব তার। রুদ্র নিজেও বেশ কিছু কথা জমিয়ে রেখেছে নিজের মধ্যে। আমি বহু চেষ্টা চরিত্র করেও, পেটে 2-4টে কিল দিয়েও সেই কথার আকার ইঙ্গিত জানতে পারিনি। তবে মনে মনে কিছু যে আন্দাজ করিনি সে কথা নয়। যাই হোক, কথা মতন আমরা পৌঁছলাম যথাসময়ে। আমরা বলতে অবশ্যই আমি, রুদ্র আর ওসি অরিন্দম গাঙ্গুলি। ভদ্রমহিলা আমাদের দেখে উঠে বসেছেন। এর মধ্যে একবার নাকি অরিন্দমবাবু দেখে গেছিলেন ওনাকে, তখন আমাদের ব্যাপারেও আংশিক কথাবার্তা হয়। রুদ্র হাসি মুখে জিজ্ঞাসা করল, অম্বিকা ম্যাডাম, এখন কেমন আছে শরীর? সব ঠিকঠাক? হ্যাঁ, আগের চাইতে ভালো। বেশ বেশ বেশ, আমরাও আপনার সুস্থতার জন্য অপেক্ষা করছিলাম। দেখুন, আপনাকে তো আর থানায় টানা হেজড়া করে জিজ্ঞাসাবাদ করতে পারিনি এই অবস্থায়, তাই এখনই যদি কিছু প্রশ্ন করা হয় আশা করি আপনি উত্তর দিতে পারবেন। বলুন, চেষ্টা করে দেখব। আপনার অ্যাক্সিডেন্ট ঠিক কোথায়, কখন হয়েছিল মনে আছে? হ্যাঁ, দিব্যি মনে আছে। তা বেশ, আপনি সেই সময় ওখানে কি করছিলেন ম্যাডাম? আমি আসলে বেশ কিছুদিন ধরে একটা জিনিস করছিলাম। জানি না আপনাদের সে কথা বলা উচিত হবে কি না, তবু দেখলাম ভদ্রমহিলা বেশ ইতস্তত করছেন কিছু একটা বলতে। তাকে সহজ করার জন্যে রুদ্র বলল, আচ্ছা, আপনি সংকোচ করছেন তো। দেখুন, আমরা কিন্তু অনেকটাই খোঁজ খবর নিয়েছি আপনার ব্যাপারে।
আপনার স্মৃতি হারিয়ে গেছে এবং আপনি নিজের অতীতকে জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এসব জেনে গেছি ম্যাডাম। তাই আপনি যদি এখন কোনো রকম কথা আমাদেরকে বলেন তাহলে হয়তো সেটা আমাদের উপকারী লাগবে, বা বলা ভালো আপনার উপকারে লাগবে। ভদ্রমহিলা আর একটু সোজা হয়ে বসলেন, একবার চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিলেন। আমার দিকে তাকিয়ে একটু জলের অনুরোধ করতেই আমি গ্লাসে ভরে দিলাম জল, আর এক ঢোকে পুরো গ্লাস শেষ করে আমার হাতেই শূন্য গ্লাসখানা ফেরত দিয়ে দিলেন। তারপর বললেন, জানি না এই কাহিনী কেউ বিশ্বাস করবে কিনা, আর কটা মানুষের সাথে এমন হয়েছে আমি তাও জানি না। তবে আমি যে কে, আমার পরিচয়টা কি, আমার অতীত কি, আমি কিচ্ছু জানি না। হঠাৎ একদিন দুপুরের দিকে ঘুম থেকে উঠলাম। দিনটা মনে আছে এখনো, 25শে এপ্রিল। একটা বিস্কুট রঙের বিছানা, বেগুনি বালিশের কভার, আর ডান হাতে একটা টেবিল ল্যাম্প। সোজা ফ্যানের দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। হঠাৎ করে উঠে বসলাম আর ভাবলাম, কে আমি? একবার ভেবে দেখুন, মায়ের পেট থেকে বেরোনো বাচ্চার মতো যদি বেরিয়ে ভাবেন যে আপনি কে, তাহলে আপনার কেমন অনুভূতি হবে? ধরফর করে উঠে পড়লাম বিছানা থেকে। একটা নীল রঙের পাপোশের ওপর একজোড়া চটি দেখলাম, হাওয়াই চটি। পরে নিলাম এই ভেবে যে হয়তো আমার জন্যই যত্ন করে রাখা। ভাবলাম আমি বোধহয় কোনো বড়লোক বাবার আদুরে মেয়ে। আবার ভাবলাম আমি বোধহয় কোনো এক বিশাল ব্যবসায়ীর কোমায় চলে যাওয়া স্ত্রী। ছুটে গিয়ে দরজা খুলে জোরে জোরে ডাকলাম, কেউ আছো? কেউ আছো কি? কেউ আছো? কোনো সাড়া পেলাম না জানেন। গোটা বাড়িটা খা খা করছে অবিন্যস্ত শূন্যতায়। আচ্ছা, আমার বয়স কত? এটা মনে মনে ভাবতেই আয়না খুঁজলাম। জানি না এ বাড়ি কার, জানি না এতে কতগুলো ঘর, জানি না আমি এখানকার মালিক না বন্দি। এই সব অজানার ভেতরে একটা জিনিসে জানতাম, আমি একটা মানুষ এবং আমি একজন মেয়ে। আয়না নিয়ে নিজের চেহারাটা দেখতেই হাতকে উঠলাম। গলায় ফাঁসের দাগ, ঘাড়ে পোড়া দাগ, চোখের তলায় কাটা দাগ। মনে হলো যেন আমি সমাজের অন্ধকার জগতের কোনো অপদূত। তাই কি ছিলাম? পছন্দ হলো না, একেবারে পছন্দই হলো না নিজেকে। খুব কান্নাকাটি করলাম কয়েকদিন। আশেপাশের প্রত্যেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতাম, বলতে পারেন আমি কে? বলুন না, কে কে আমি? কে আমি কে বলতে পারবেন? হ্যাঁ, আরে বলুন না, কে আমি? কে আমার? কি নাম, কি পরিচয়? বলুন না। কেউ কোনো উত্তর দিতে পারতো না। আমায় ধীরে ধীরে বিষণ্ণতা গ্রাস করল, অদ্ভুত এক বিষণ্ণতা। প্রথম দিনেই সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আমি আলমারির উপর একটা বড় ট্রাঙ্ক পেয়েছিলাম। সেটা খুলে দেখি অজস্র টাকা, গুচ্ছ গুচ্ছ টাকা। আমি তো তাজ্জব মনে গেছিলাম, আমার কাছে এতগুলো টাকা কোথা থেকে এলো? এ কোনো খারাপ কাজের টাকা নয় তো? জানি না কে আমি এখানে রেখে চলে গেছে, কিচ্ছু জানি না। তবে এটুকু জানি, সে চায় না আমি ক্ষুধা কিংবা তৃষ্ণায় মরে যাই। আমি মনে মনে একটু খুশি হলাম ওটা দেখে। ভাবলাম
এই দুনিয়ায়, এই অচেনা জগতে কেউ তো আছে যে আমায় পয়সা দিয়ে সাহায্য করতে চাইছে। এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করছে আপনাকে। বলছি যে আপনি কি ওই টাকা পেয়ে মনে করতে পেরেছিলেন কিছু, কিংবা চেষ্টা করেছিলেন মনে করার ওগুলো কিসের টাকা? না, পারিনি, তবে চেষ্টা করেছি অনেক। আমার মাথার চুলগুলো নিজের আঙুল দিয়ে পাকিয়ে পাকিয়ে ছিঁড়ে ফেলেছি। রাগ, জেদ, নিজের প্রতি ঘৃণা আর এক গাদা অজ্ঞতা আমায় ঘুরে ঘুরে খাচ্ছিল। আমি তো কারো মেয়ে, আমি তো কারো স্ত্রী, কারো মাও হয়তো, কিন্তু তারা কি জানে যে আমি নিজে এরকম অথই জলে ভেসে আছি তাদের পথে? এসব এসব ভাবতে ভাবতেই একটা জিনিস আমার হাতে এসে পড়ল। তারপর 1 মাস মতো নিজেকে খোঁজার চেষ্টা যেমন চলছিল, তেমনি বাড়ির কাজকর্ম চলছিল। একটা মেয়েকে কাজে রেখেছিলাম, সেও বেশ ভালো কাজ করত। তাকে আমার কথা বললে সে ভাবতো আমি বুঝি পাগল, কিংবা তাকে বানিয়ে বানিয়ে হয়তো মিথ্যা কথা বলছি। কিন্তু একদিন ওর কাছে না ভ্যাঁ করে কেঁদে দেওয়ার পর ও মনে হয় একটু একটু আমায় বিশ্বাসও করেছিল। একদিন ওই ট্রাঙ্কটা থেকে টাকা পয়সা বের করতে করতে হঠাৎ হাতে একটা ছবি পাই, একটা বেশ ছোট্ট সাইজের ছবি। সেই ছবিতে 2 জন ছিল। হ্যাঁ, দুজন, একটা লোক আর একটা মহিলা। মহিলাটা সম্ভবত আমি, সম্ভবত কাশ্মীরে কোনো বরফের জায়গায় তোলা। ওটা দেখে কেঁদে ফেললাম অজান্তেই। মনে হলো এই তো পেয়েছি, এই তো খুঁজে পেয়েছি নিজেকে। ওই ছবিতে আমি একটা কাশ্মীরি মেয়েদের আলখাল্লার মতো জামা পরেছি। আমার পাশের লোকটিও সেম সেজেছে। তার চোখে একটা সানগ্লাস, পুরো গোঁফ, লম্বা টিয়ার মতো নাক আর হাতে সুন্দর একখানা ঘড়ি। আমি না ওই মুখটাকে খুব চেনার চেষ্টা করছিলাম। আমি ওই ছবির চেহারাটাকে কল্পনা করছিলাম, যেন আমার মধ্যে জটিল সমস্ত ধাঁধা অঙ্ক দূরে রেখে শুধু তাকেই ভাবতে লাগলাম। কি লোকটা? ছবিতে আমি আমার ডান হাত তার বাঁ হাতের কোনোই দিয়ে গলিয়ে দিয়েছি। আচ্ছা, সে কি আমার হাজব্যান্ড? তাই হবে নিশ্চয়ই। আমি কেঁদে কেঁদে ডাকি আমার কাজের মেয়েটাকে, তাকে দেখিয়ে বলি, দেখো দেখো না কমলা, এই লোকটা আমার স্বামী। ওটা আমি কিছু একটা খুঁজে পেয়েছি এতদিনে গো। সে মন দিয়ে দেখে আমায় বলে, ও দিদি, ওই লোকটা কি তোমার বর নাকি গো? তোমার কিছু মনে পড়ে না নাকি? না গো, বড় বললে কি এত কষ্ট পেতাম? আমার যে কিচ্ছু মনে নেই। এরপর কোথায় যে সব হারিয়ে যায় আমি জানি না। আমি ওই ছবি অনেককে দেখিয়েছি, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেনি। আমার পাড়ার প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করেছি, হতে দিয়ে পড়ে থেকেছি আর বলেছি, হ্যাঁ একবার একটু ভালো করে দেখে বলে দিন না, একে চেনেন কি না বলুন না, ভালো করে দেখুন না ছবিটার দিকে, চেনেন একে? হ্যাঁ চেনেন? কিন্তু কেউ কোনো সাহায্য করেনি স্যার। সবাই বলেছে চেনে না, কেউ এই মুখ কোনোদিন দেখেনি। আমি এবার বাধা দিয়ে বললাম, আপনি পুলিশের দ্বারস্থ হননি কেন ম্যাডাম? পুলিশ? না স্যার, সেদিকে যেতে ভয় পেয়েছি যে আমার এমন চেহারা, জানি না কোনো দাগে আসামি কিনা। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি এই না কেউ আমায় তুলে নিয়ে ফাঁসি কাটে ঝুলিয়ে দেয়। তার মধ্যে বাড়িতে অতগুলো টাকা রয়েছে, পুলিশকে আমায় ছেড়ে দেবে নাকি?
আমি কোনো রিস্ক নিইনি স্যার, কোনো রিস্ক নিইনি। এভাবেই তো চলছিল অনেকগুলো দিন। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ বাজার থেকে ফিরে দেখে আমার ঘরের তালা খোলা। দৌড়ে ঘরের ভেতর গেলাম, গিয়ে দেখি গোটা বাড়ি উলট পালট করে রাখা। আমার সন্দেহ হলো ছবিটা নিয়ে। রান্নাঘরে দৌড়ে গিয়ে বাসনের বয়ামখানা খুলে দেখি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। আমার শেষ সম্বল ওই ছবিখানা আর যে নেই। ভদ্রমহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। আমাদের তিনজনের মনটা খুব ভারী হয়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, ছবিটা আপনি তো অন্য কোথাও রাখতে পারতেন, ওখানে রাখার কি কোনো জরুরি কারণ ছিল? আমার সন্দেহ হয়েছিল যে ওটা বোধহয় ভুল করেই ফেলে যাওয়া হয়েছে। কেউ ইচ্ছে করে তাকে খুঁজে পাওয়ার জন্য ওটা রেখে যায়নি। ছবিটা তো সমান করা ছিল না, কেমন গুটিয়ে পাটিয়ে তুল অযত্নে রাখা ছিল। আমি ভয় ভয় ছিলাম কেউ একদিন এসে আমার ওটুকু সম্বলকেও কেড়ে নিয়ে চলে যাবে। আর হলো তাই। আমি এখন সম্পূর্ণ নিঃস্ব স্যার, সম্পূর্ণ নিঃস্ব। রুদ্র এবার প্রশ্ন করল, আপনি কি আপনার বাড়িওয়ালাকে যোগাযোগ করেছিলেন? পাশের বাড়ির কাকিমার থেকে নাম্বার নিয়ে টেলিফোন করলাম, কিন্তু তিনি আমার সঙ্গে কথাই বলতে চাইলেন না। যে বললাম আমি অম্বিকা দাশগুপ্ত, অমনি ফোনটা কেটে দিলেন। অফিসার অরিন্দম গাঙ্গুলি বললেন, আপনি কি আপনার ভোটার কার্ড পেয়েছিলেন ঘরের মধ্যে? হ্যাঁ, ওখান থেকেই নিজের নামটা জেনেছিলাম। সেদিন ঘরে ঢুকে আমার ছবিটা যে চুরি করেছিল, সে ছবি নিয়ে পালালেও তাকে চিনতে আমি পেরেছি মিস্টার। সেদিন আপনারা যখন এসেছিলেন, ওই একই লোক এসেছিল আমায় দেখতে, হাতে ফুল নিয়ে। আমরা তিনজনে অবাক হয়ে গেলাম। রুদ্র বলল, কি করে বুঝলেন সেই আপনার বাড়ি থেকে ছবিটা চুরি করেছিল? গন্ধ, পারফিউমের গন্ধ, একটা উগ্র কিন্তু মিষ্টি পারফিউমের গন্ধ সেদিন আমার সারা বাড়িতে ভরে গেছিল স্যার। আর সেদিন হাসপাতালে যখন লোকটা আমার সাথে দেখা করতে আসে, তখন আমি ওই একই গন্ধ পাই। তাই আপনি কি তাকে দেখেছিলেন? খুব দুর্বল ছিলাম তখন, শরীর দিচ্ছিল না। হয়তো চোখটাও খুলতাম না যদি না গন্ধটা আমার নাকে এসে ঠেকত। চোখ খুলে দেখি ছবিতে যে পুরো গোঁফ টিকালো নাকওয়ালা লোকটাকে দেখেছিলাম, এই লোকটার সাথে তার বিন্দু মাত্র পার্থক্য নেই। আমার দিকে তাকিয়ে একটা কাষ্ঠভাবে মিষ্টি হাসি হেসে মুহূর্তের মধ্যে চলে গেল। কিন্তু গন্ধটা আমায় চিনিয়ে দিয়েছে ওকে, তাই চোখ দুটো ভরপুর জোর দিয়ে খুলে ওকে দেখে নিয়েছি। এখন ওকে আর চাইলেও ভুলতে পারবো না। ঠিক আছে, এবার আপনি পার্ক স্ট্রিটের ওই রাস্তায় কিভাবে গিয়ে পড়লেন সেই নিয়ে কিছু বলুন দেখি। আসলে আমি আমার মাথায় গেঁথে নিয়েছিলাম ছবিতে দেখা ওই মুখটা, ওর চেহারা, দৈহিক আকৃতি, গায়ের রং সবই আন্দাজ করে নিজের মতো একটা মানুষ বানিয়ে রেখেছিলাম মাথার ভেতর। আমি রোজ খুঁজে বেড়াতাম ওকে এই শহরে। একদিন আমি মাসকাবাড়ি বাজার নিয়ে ট্যাক্সি করে ফিরছি। ট্যাক্সিটা গঙ্গার পাড়ের রাস্তা দিয়ে মেন রাস্তা ধরবে, এমন সময় দেখি ফেরি থেকে একটা লোক নেমে এলো। হুবহু আমার মাথায় যেমন ওকে কল্পনা করেছিলাম ঠিক সেরকম। একটা কালো জ্যাকেট, কালো বুট, আরও নানান ফন্দি ফিকির করে নিজেকে ঢেকে রাখার সব রকম প্রস্তুতিও নিয়েছে। আমি বলতে পারেন নিজের সন্দেহের বশেই ড্রাইভারকে বললাম পিছু করতে। এর আগে মাছের বাজারে, রিক্সার স্ট্যান্ডে, ভিড় পাশে এরকম অনেকেই ওভাবে পিছু করে ঠকেছি, কিন্তু হাল ছাড়িনি। আস্তে আস্তে ড্রাইভার কায়দা করে ওর পাশ দিয়ে যেতেই আমি সেই পারফিউমের গন্ধটা পেলাম, আর গাড়ির কাছে ওর মুখের প্রতিফলন দেখে চমকে উঠেছিলাম।
আমি এতদিন ধরে যাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, এ সেই মানুষ। চুপচাপ ড্রাইভারকে বললাম গাড়িটা মেন রোডে নিয়ে গিয়ে ইউটার্ন মেরে পেছন থেকে গলিতে ঢুকতে। ড্রাইভারটা আমার বেশ চেনা পরিচিত হয়ে গেছিল কয়েক মাসে। ওর গাড়ি করেই জিনিসপত্র কেনাকাটা করতে চাই। সে আমার কথা শুনল। চুপচাপ একটা গাছের আড়ালে উত পেতে থাকলাম ওর অপেক্ষায়। একটা ভাঙা চোরা পুরনো ফটো স্টুডিওর দরজা খুলেও ঢুকলো। আমি নামটা পড়লাম, আশা স্টুডিও। আশা স্টুডিও, বেশ বুঝলাম। তারপর ওর জন্য অপেক্ষা করে রইলাম। ড্রাইভারকে বললাম পয়সা নিয়ে চিন্তা না করতে। ও বেরোলো, বেশ অনেকক্ষণ বাদে বেরোলো। তারপর হাঁটতে হাঁটতে একটা কালো গাড়িতে চেপে বসলো। আমি ড্রাইভারকে বললাম ওর পিছু করো। এরপর মিনিট 10 ওর পিছন পিছন আমাদের গাড়িটা চলছিল। আমার মনে হয় ও সন্দেহ করেছিল, তাই দেখলাম গাড়িটা গতি কমিয়ে দিল। এবার যদি আমরাও গতি কমিয়ে দিই তাহলে সন্দেহ করবে। চারিদিকে তাকিয়ে দেখলাম একটা শুনশান গলিতে ঢুকে গেছি। কোথায় এসেছি নিজেও জানি না। ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি ওভারটেক করে বাঁদিকে ঢুকে যেতে, আর দরকার নেই ফলো করার। ড্রাইভার আমার কথা মতো ট্যাক্সি ঢুকিয়ে দিল ওই গলিতে। তারপর সেদিনের মতো আমি চলে এলাম বাড়ি। কিন্তু কি যে খুশি হয়েছিলাম সেদিন, তা আপনাকে বলে বোঝাতে পারবো না স্যার। এরপর তাহলে আপনি বেশ কিছুদিন ওই গাড়িটিকে ফলো করেছিলেন, নিশ্চয়ই ওই আশা স্টুডিওর আশেপাশে ঘুরঘুর করতেন। হ্যাঁ স্যার, তবে ওর দেখা পেয়েছিলাম মাত্র কয়েকবার। কালো গাড়িটা করে আসতো, আবার কখনো শুধুই আসতো। কিন্তু কখনো ওই স্টুডিওতে ঢোকার চেষ্টা করেননি? হ্যাঁ, আর ওটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। থেমে গেলেন অম্বিকা দাশগুপ্ত। চারিদিক নিস্তব্ধ রইল বেশ কিছুক্ষণ। আমরা সকলে উৎসুক হয়ে তাকিয়ে রয়েছি তার দিকে। কেন? ভুল কেন ছিল? আমি ওই স্টুডিওতে ঢুকে পড়লাম সাহস করে। দেখি সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। আমায় দেখে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলেন, কপি হবে? আমি সেসব ভেবে আসিনি। ওনার কাছে জিজ্ঞাসা করলাম কত কপি ছবির কত করে দাম। তুললাম বেশ কটা ছবি। চারিদিকে চোখ বুলিয়ে গেলাম। পুরনো ভাঙা টেবিল, কোনো আসবাব নেই, সাজানো গোছানোর কোনো বালাই নেই। যেন অনেক দিন যত্নের অভাবে জায়গাটা পড়ে রয়েছে ভগ্নস্তূপের মতো। লোকটা ক্যামেরার আলো জ্বালিয়ে তুলে দিলেন আমার কয়েকটা ছবি। আমার চোখ এদিক থেকে ওদিক চলে যাচ্ছে ওই ঘরগুলোর সমস্ত তাক, দেয়াল, ছবির ওপর দিয়ে। লোকটা সেটা লক্ষ্য করেছিলেন বোধহয়। জিজ্ঞাসা করলেন, আপনি কি কিছু খুঁজছেন ম্যাডাম? না না। লোকটা নেগেটিভ নিয়ে রেখে দিলেন তার বাক্সের মধ্যে। আমার নামও জিজ্ঞাসা করে নিলেন। তারপর বললেন, আগামীকাল সকালের পর এসে নিয়ে যাবেন। আমার চোখ গেল ওদের পেছনের দরজার দিকে। বেরোনোর আগে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওখান দিয়ে বেরোনো যায় না? কেন ম্যাডাম? না, এমনি আর কি, আউট অফ কিউরিওসিটি। ঠিক আছে, কাল আসছি বলেই বেরিয়ে পড়লাম। বাইরে বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে উল্টো ফুট থেকে ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিতে ওঠার পর দেখলাম আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি। সেই কালো গাড়িটা। তাহলে আপনাকে চোখে চোখে রেখেছিলেন সে লোকটা। তারপর? আমার মনে হয় ওটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। তার পরদিনই ছবি নিয়ে এসেছিলাম বটে, কিন্তু বুঝেছিলাম আমার পেছনে সর্বক্ষণ দুটো চোখ ঘোরাফেরা করছে, আর তার সপ্তাহ 2 মধ্যেই এরকম একটা ঘটনা ঘটে গেছে। তবে সেদিন আপনি পার্ক স্ট্রিটে কি করছিলেন এখনো তো সেটাই জানা হলো না। আমি ওই অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ আগেই ওকে ট্যাক্সি নিয়ে ফলো করতে করতে ওই অবধি এসেছিলাম।
তারপর একটা দোকানের সামনে নেমে যাই। না কিছু কিনতে নয়, কারণ আমি বেশি টাকা নিয়ে সেদিন বেরোইনি, আর যার ট্যাক্সিতে সাধারণত চড়ি তাকেও পাইনি, তাই গাড়িটা থেকে নেমে গেছিলাম। কালো গাড়িটা থেকে নেমে সেই লোকটা ঢুকেছিল রেস্তোরাঁয়, কি যেন নাম, হ্যাঁ ট্রিনকাস। ওর সঙ্গে সেদিন আরেকজন লোক ছিল। আমি সরাসরি ওখানে না ঢুকে আশেপাশে অনেকক্ষণ পায়চারি করছিলাম। বেশিক্ষণ ওরা রেস্তোরাঁয় ছিল না। আমি ওই গলি থেকে বাইরে উল্টো দিকের গলিতে ঢুকে হাঁটতে শুরু করলাম, যাতে আমায় না বুঝতে পারে। তারপর আড়াল থেকে দেখলাম ওরা বেরিয়ে গেছে। এরপর আমিও হাঁটতে লাগলাম। একটা বাস ধরবো বলে মেন রোডের দিকে চলে এলাম, কিন্তু আর বেশিক্ষণ যেতে পারলাম না। ঠিক ওই রেস্তোরাঁর সামনে পেছন থেকে আমায়। থেমে গেলেন উনি। এতক্ষণে আমরা একেবারে গোড়া থেকে এই অবধি সমস্তটা উদ্ধার করতে পেরেছি। এখন কাজ গোড়ার আগের কথাটা জানার, যার হদিশ স্বয়ং অম্বিকা দাশগুপ্ত নিজেও জানেন না। আপনি এই কদিন ওই লোকটার পিছনে ঘোরাঘুরি করে ঠিক কি কি তথ্য জেনেছেন? জেনেছি এটাই যে লোকটা সাধারণ কোনো মানুষ নয়। ওকে একদিন রাজভবনের দিকে ঢুকতেও দেখেছি। ওর পরিচয় উচ্চ পদবি আছে। সারাক্ষণ নিজেকে ঢেকে রাখে, আড়াল করে রাখে, আর মনে হয় বন্দুকও ক্যারি করে। এতবার যখন এই গাড়ির পিছু করেছেন, তখন গাড়ির নাম্বারটা এই বেলা বলে দিন। 7711। ব্যাস অরিন্দম বাবু, এবার আপনি আপনার কাজ শুরু করে দিন। আশা স্টুডিও 7711 গাড়ির নাম্বার, চেহারার বর্ণনা পেয়ে গেছেন। এবার ওই লোকটিকে খুঁজে বের করা তো আপনার আশা করি বাঁ হাতের কাজ, মানে ডান হাতেরও হতে পারে। সাবধানে থাকবেন, ওনার কিন্তু আবার বন্দুক আছে এবং খুব সম্ভবত অনেক প্রভাবশালী বন্ধু আছে চারিদিকে। সো অল দ্য বেস্ট। এরপর প্রায় 3 দিন পেরিয়ে গেছে। এর মধ্যে আমরা একটা নতুন কেস পেয়েছি। রুদ্রকে বারবার করে বলেছিলাম এর মধ্যে আর নতুন কেস না নিতে। পুজো আসছে, একটু আমরা ব্যবসায় মন দিই। কিন্তু সে তবুও একটা কেস নিয়ে নিল। বলল এটা বড্ড ইন্টারেস্টিং কেস। আমারও মনে হলো এরকম একটা গুরুত্বপূর্ণ কেস ছেড়ে দিলে গোয়েন্দা হওয়ার কোনো মানেই হয় না। নিমতলা শ্মশান ঘাটে একটা কুমারী মেয়ের দেহ পাওয়া গেছে, যার সারা গায়ে নিষিদ্ধ তান্ত্রিক ক্রিয়ার চিহ্ন। সেখানকার কোনো তান্ত্রিক জানেন না এই তন্ত্রক্রিয়া কে ঘটিয়েছে, কবে ঘটিয়েছে। শুধু একটা দেহ এবং সেই মেয়েটির পরিবার। খবরের কাগজে বড় হেডলাইন আর পুলিশের উপর তীব্র চাপ। এরই মাঝে মেয়েটির ভাই এসে তদন্তের অনুরোধ করেছে রুদ্রকে। একজন অজ্ঞাত তান্ত্রিক, যাকে কেউই চেনে না। ওরকম প্রসিদ্ধ একটা শ্মশান ঘাটে নিষিদ্ধ তান্ত্রিক ক্রিয়া, সব মিলিয়ে রুদ্র আর লোভ সামলাতে পারেনি। আমিও এই কাজে ভুলে গিয়েছিলাম সেই অম্বিকা দাশগুপ্তর ব্যাপারে। সেদিন দুপুরের দিকে ফিরেছি বাইরে থেকে। এমন সময় দেখি আমাদের ঘরে বসে আছেন ইন্সপেক্টর অরিন্দম গাঙ্গুলি। হরিরাম হয়তো দরজা খুলে দিয়েছে তার জন্য। কি ব্যাপার অরিন্দম, আপনার কেসটা কি হলো? আর কেস, আমার বাঁ হাতটা বোধ হয় অতটা শক্তিশালী নয় যতটা আপনি ভেবেছিলেন রুদ্রপ্রিয়। কেন, কি সমস্যা হলো আবার? ওই গাড়ির মালিক ইন্দ্রজিৎ সরকার প্রায় 1.5 বছর আগে মারা গেছেন। হোয়াট? মারা গেছেন? হ্যাঁ, এবং বর্তমানে সেই গাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে অনুষ্টুপ লাহিড়ী বলে একজন ব্যবসায়ীকে। আমি তার সঙ্গে দেখা করলাম, কথাও বললাম। তার কি পুরো গোফ ছিল আর ওই কাঁধে একখানা দাগ ছিল? না, তার ছিল না, কিন্তু এই গাড়ির আসল মালিক অর্থাৎ যিনি মারা গেছেন ইন্দ্রজিৎ সরকার, তার ছিল। শুধু তাই নয়, তার ব্যাপারে ঘেঁটে দেখলাম তার একজন স্ত্রী এবং সন্তান ছিল যারা নিরুদ্দেশ হয়ে রয়েছেন। স্ত্রীর নাম বর্ণালী সরকার এবং একটি 6 বছরের বাচ্চা ছেলে বরুণ সরকার। আমি অবাক কণ্ঠে বলে উঠলাম, তার মানে অম্বিকা দাশগুপ্ত ভূত দেখছেন? না বৃশ্চিক, তার মানে ইন্দ্রজিৎ সরকার এখনো মারা যাননি।
তিনি এখনো বেঁচে আছেন, কিন্তু সকলের আড়ালে। আচ্ছা, ওই আশা স্টুডিওতে আপনি গেছিলেন? না, যাওয়া হয়নি। আপনি ঠিকই বলেছিলেন রুদ্রপ্রিয়, ওই লোকটার উপর মহলের বন্ধু আছে। আমার কাছে নির্দেশ আসে ওই স্টুডিওতে পা না রাখার। ওটা নাকি আমাদের সরকারের একটা গোপন জায়গা, সেখানে সকলের প্রবেশ নিষেধ। এখন তাহলে কি করবেন বলে ভাবছেন? জানি না, সত্যি বলছি, কিচ্ছু জানি না। কমিশনার সব শুনে বলেছেন এর পিছনে নিশ্চয়ই একটা বড় গোপনীয়তা রয়েছে, যেটা শুধুমাত্র একেবারে টপ লেভেলের লোকজনই জানেন। তাই আপাতত অম্বিকা দাশগুপ্তর কেসটা ক্লোজ করতে হবে। আমি আগেই ব্যাপারটা সন্দেহ করেছিলাম। আচ্ছা, ওই কমলা বলে পরিচারিকা নিশ্চয়ই আর কাজ করতে আসছে না? হ্যাঁ রুদ্রপ্রিয়, কিন্তু আপনি কি করে জানলেন? কারণ সেও ওই ইন্দ্রজিৎ সরকারের লোক। একবার ভেবে দেখুন, ওই ফটোগ্রাফারের কথা কার মাধ্যমে ইন্দ্রজিৎ জানলো? ওই কমলার মাধ্যমে। যদি অম্বিকা লুকিয়ে রাখতেন ছবির ব্যাপারটা, তাহলে তার বাড়ি থেকে চুরি হতো না। ও মাই গড, ঠিকই বলেছেন আপনি। তাহলে এখন কি উপায়? আসলে আমরা এমন একজনের পিছু করছি যার ব্যাপারে আমরা অনেক কিছু চাইলেও জানতে পারবো না। হয়তো আমাদের দেশের সরকারের কোনো ব্যাপার রয়েছে এর মধ্যে। আপনি অম্বিকাকে এখন কি জবাব দেবেন বলে ঠিক করেছেন? জানি না, মহিলাটা বড্ড দুর্বল, বড্ড একা, পাগলের মতো নিজের পরিচয় খুঁজে চলেছেন। ওনাকে যে মুখ ফুটে কি বলবো আমি নিজেও জানি না। আমার বিবেকে বড্ড বাঁধছে মশাই। স্বাভাবিক। দেখুন, আমার তরফ থেকে যা যা করার আমি করেছি, কিন্তু আমাদের প্রতিপক্ষ এখানে খুবই শক্তিশালী। তার বিরুদ্ধে শুধু মস্তিষ্ক নয়, প্রশাসনিক ক্ষমতা নিয়ে লড়াই করতে হবে। তাই আপাতত এখানেই ইতি টানা আমাদের মতো সৈন্যদের পক্ষে মঙ্গল। আমরা সেই ঘটনায় সেদিনই ইতি টেনেছিলাম বটে, এবং অফিসার অরিন্দম গাঙ্গুলিও অফিসিয়ালি কেসটা চেপে দিয়েছিলেন। তবে মনের দিক থেকে তিনি হয়তো এখানেই দাঁড়ি দিতে পারেননি। পুজো পেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করলো, আর এই ঠান্ডার শুরুর সঙ্গে সঙ্গেই আমার মাথায় চলতে থাকে বিয়ের ভোজের কথা। কোথায় কতগুলো নিমন্ত্রণ পাবো সেই নিয়ে বড্ড কৌতূহল থাকে আমার। সেই সময় হঠাৎ করে জানলাম অফিসার অরিন্দম গাঙ্গুলি বিয়ে করছেন, কিন্তু এতে স্বাভাবিকভাবে কোনো অবাক হওয়ার বিষয় নেই। তবে পাত্রী কে তা জানার পর আমরা অবাক হলাম বই কি। অম্বিকা দাশগুপ্ত। বিয়েবাড়িতে ভদ্রলোক একটু ত্রুটি রাখেননি খাতির যত্ন করতে। মন্ডা মিঠাই আর আলোকসজ্জায় একেবারে জমজমাট বিবাহ ব্যবস্থা যাকে বলে আর কি। কি রুদ্রপ্রিয়, বৃশ্চিকবাবু, লজ্জা না পেয়ে মন খুলে ভোজন করেছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, অনেকদিন বাদে এত ভালো পাতুরি খেলাম। আজকালকার লোকগুলো কলা পাতার ভেটকি নিয়ে যেন ট্রাপিজের খেলা দেখায়। আমিও খুব খুশি, জানেন তো। মেয়েটা নিজের পরিচয় নিয়ে বড্ড বিব্রত ছিল। আমি ওকে অন্তত একটা পরিচয় তো দিতে পারলাম। আজ থেকে ও অম্বিকা গাঙ্গুলি। রুদ্র হেসে উনার হাত ধরে বলল, তাহলে বুঝলেন তো কিছু জিনিস গোপন রাখাটা কতটা জরুরি। আপনি সুখে শান্তিতে সংসার করুন, আমরা পাশে আছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই বর্ণালী সরকার এবং বরুণ সরকারের তথ্যটা যেন কখনো সামনে না আসে। তারা কারা? ওই আমরা কিছু জানি না তো। কি বৃশ্চিক, তুমি কিছু জানো? আমিও ঘাড় নেড়ে বললাম, না তো, এই প্রথম নাম দুটো শুনলাম। অরিন্দম বাবু আমাদের দুজনকে জড়িয়ে ধরলেন একসাথে। অম্বিকা দাশগুপ্ত আজ থেকে অম্বিকা গাঙ্গুলি হয়ে গেলেন। তাকেও আমাদের শুভেচ্ছা জানাতে আমরা ভুলিনি। মজা আনন্দ সব সেরে যখন বেরিয়ে আসছি, তখন গেটের সামনে মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে। কাছাকাছি যেতেই দেখলাম পুরো ফাঁকা। রুদ্র সেখানে দাঁড়িয়ে চুপচাপ কিছুক্ষণ লম্বা ঘ্রাণ নিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, বৃশ্চিক কুইক। আমি ওর পেছন পেছন দৌড়তে লাগলাম। দেখতে পেলাম একটা লম্বা চওড়া লোক বাড়ির পেছন দিকে পালিয়ে যাচ্ছে। আমরাও প্রাণপণে তাকে ধরবার জন্য ছুটলাম,
কিন্তু তার গতিময়তার সঙ্গে পাল্লা দেওয়া আমাদের কাজ নয়। গলির মোড় ঘুরতেই দেখি লোকটা দাঁড়িয়ে সিগারেটে আগুন দিচ্ছেন। আমাদের এইটুকু ধরে পুরো কুকুরের মতো জিভ বেরিয়ে গেছে। কি এইটুকুতেই হাঁপিয়ে গেলেন বুঝি? রুদ্র একটু দম নিয়ে বলল, নমস্কার। নমস্কার ইন্দ্রজিৎ বাবু, আপনি এখানে? ও, আপনি আমার নামটাও জানেন দেখছি। বাহ, বেশ বেশ। নিজের প্রাক্তন স্ত্রীর বিয়ে হচ্ছে আর আমি সেটা দেখতে আসবো না? স্ত্রী? তার মানে বর্ণালী সরকার আপনার স্ত্রী ছিল? আগে হ্যাঁ, স্ত্রী ছিল। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, শ্রদ্ধাও করতাম। আমাদের একটা সন্তানও ছিল, সেটা জানেন নিশ্চয়ই। হ্যাঁ জানি, কিন্তু বর্ণালী সরকারের অতীত কি? তার সাথে কি হয়েছিল? আর আপনি বা কে? কলকাতার এত বড় ডিটেকটিভ হয়েও আপনি যে এতগুলো মাস ধরে আদতে কিছুই বের করতে পারেননি, সেটা জেনে খুব হাসি পাচ্ছে মশাই, বুঝলেন? তবে দাঁড়ান, আমি আপনাকে রয়ে শোয়ে সবটা বলছি, কিন্তু আপনি এই কথা কাউকে বলবেন না কিন্তু। বলুন, আমরা শুনছি। প্রথমত, আমি ইন্দ্রজিৎ সরকার নই, এমনকি অম্বিকাও বর্ণালী নয়। আমাদের দুজনেরই একাডেমিতে ঢোকার আগে নাম ছিল আলাদা। আমরা বহু দেশে গুপ্তচর থেকেছি, বুঝলেন? কত রকমের কত তথ্য এপার ওপার করেছি, তার হিসেব নিকেশ নেই। ভারতীয় সরকারের অনেক বড় বড় অপারেশনে লিড করেছি আমরা দুজনে। মৃত্যুকে চোখের এত সামনে থেকে দেখেছি যে আপনার মতো সাধারণ জীবনযাপন করা মানুষ তা ভাবতেও পারবেন না। একাডেমি থেকে বেরিয়ে নতুন নাম নেই, নতুন নতুন জায়গায় কাজ করতে থাকি। তারপর অনেক বছর বাদে আমরা দুজনে বিয়ে করি। কিন্তু আমার স্ত্রী ইরাকে থাকাকালীন একটা অদ্ভুত কাজ করে বসে, বুঝলেন? তার কয়েক বছর আগে আমাদের একমাত্র সন্তান পৃথিবীতে এসেছিল। আমরা ওর সঙ্গে বেশি সময়ও কাটাতে পারতাম না। কখনো জাপান, কখনো নেপাল, কখনো ব্রাজিল, কোথায় কোথায় কখন ঘুরে বেড়াতাম তারই ঠিক নেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার স্ত্রী যখন ইরাকে ছিল তখন সে একটা ব্ল্যান্ডার করে বসে। ইন্টারনাল ডিফেন্স ইনফরমেশন বিক্রি করে ইরাকের ডিফেন্স মিনিস্ট্রিকে। একটা নতুন স্ট্র্যাটেজির ব্লু প্রিন্ট দিয়ে দেয় ওদের। ব্যাস, এই খবর চাউর হয়ে যায় RX5 এর মাধ্যমে। এরপর আর রক্ষা হয়নি আমাদের। হিমালয়ের একটা নাম না জানা গিরিখাতের ভেতর আমাদের একমাত্র সন্তানকে চোখের সামনে খুন করে দেওয়া হয়। আমার ওয়াইফের সামনে ওকে খতম করে দেওয়া হয়, কিন্তু ওরা ওকে বাঁচিয়ে রাখতে চায়, ওকে কষ্ট দিতে চায়। আমি তখন সেই সব খবর পাইনি। তখন কোথায় যেন ছিলাম, মিডল ইস্টে নয়, তখন বোধহয় মেক্সিকোর কোনো এক ধূসর মরুতে কিংবা চিলির সমুদ্রে। খবর পেয়ে আমি ব্যবস্থা গ্রহণ করি। হাইকমান্ডে অনেক সোর্স লাগিয়ে, অনেক নেগোসিয়েশন করে আমি ওর প্রাণ ভিক্ষা করি। ও আসলে একটা দেশদ্রোহী। ওকে গলায় দড়ি দিয়ে মৃত্যু যন্ত্রণাও দেওয়া হয়েছিল। টানা 30 দিন ওকে দড়িতে কিছুক্ষণের জন্য ঝুলিয়ে রাখা হতো, আর শেষ মুহূর্তে গিয়ে দড়ি কেটে দেওয়া হতো। কিন্তু জানেন, ও আর বাঁচতে চাইতো না। ছেলেকে ওর চোখের সামনে মেরে ফেলা হয়েছিল, সেটাও নিতে পারিনি। শেষমেশ আমি ওকে বাঁচাবার একটা পথ বের করি, ওর স্মৃতি নষ্ট করে দিই। এটাও একটা ফরবিডেন অপারেশন। ল্যাটিন আমেরিকার একটা দ্বীপে গিয়ে এই কাজটা করিয়ে আনা হয়। তারপর বেলগাছিয়ায় ওই বাড়িতে টাকা পয়সা দিয়ে রেখে আসি। এই হচ্ছে অম্বিকা দাশগুপ্তর প্রাককথন। আমি তাজ্জব বনে রইলাম। আমি কখনো নিজের গল্পেও এমন রূপকথার আশ্রয় নেইনি যা এখন কানে শুনলাম। তাহলে রুদ্রপ্রিয় বাবু, আপনি সবটাই জেনে গেলেন। আশা করি এই তথ্যটা আপনি নিজের মধ্যেই রাখবেন। আমার নাম এখন মাহমুদ হোসেন। আগামীকালই অন্য আরেকটা পরিচয় নেব, তাই আজ এটা জানিয়ে রাখলাম। অম্বিকার ওপর আমার রাগ ক্ষোভ অনেক আছে, কিন্তু ওকে বাঁচিয়ে রাখতে গেলে ওকে ওর অতীত ভুলে থাকতে হবে, এরকমটাই শর্ত রয়েছে আসলে। তাই ওর জন্য একটা নতুন জীবনের বন্দোবস্ত করেছিলাম আমি। এখন তো দেখছি একজন ভালো ইজ্জতদার মানুষের সাথে ও জীবনের বাঁধনে বাঁধা পড়েছে। আমি অন্তর থেকে খুব খুশি। আচ্ছা, এখন চলি তাহলে, কেমন? ভালো থাকবেন। দাঁড়ান, ওই আশা স্টুডিওতে কি কাজ হয়? ওখানেই তো আমাদের সবার নকল ডকুমেন্টস তৈরি হয়,
পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড সব নতুন করে তৈরি হবে। যাওয়ার আগে বলে যান অম্বিকা দাশগুপ্তর আসল নাম তাহলে কি? আসল নাম শেষ হলো অ্যাটেম্পট টু মার্ডার। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে ছিলাম আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, বিভিন্ন চরিত্রে খুশি, সুপ্রজা, সৌমিক, বর্ণালী, রাহুল, পার্থ মুখার্জি এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।